আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয়ের মেয়াদ বাড়ানো হয়েছে। ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। তবে ভারতে থাকার মেয়াদ কতদিন বাড়ানো হয়েছে সেই বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। সংবাদ মাধ্যমটি বলছে, দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ আরও বাড়িয়েছে। তাকে কোনো ধরনের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি, কারণ ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেবার সুযোগ নেই। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশের ফেরত চাবার মধ্যেই তার ভারতে থাকার মেয়াদ বাড়ানোর এই খবর পাওয়া গেল। গত 23 ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে নোট ভার্বাল পাঠায় বাংলাদেশ। তবে সেটি জবাব এখন পর্যন্ত দেয়নি নয়াদিল্লি। শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদেরকে মুখোমুখি হয়ে তিনি এই তথ্য জানান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। এই বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তিনিও বিষয়টি পত্রিকার মাধ্যমে জেনেছেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। গত 23 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে আজকে এটা আগে জানতাম না, পত্রিকা দেখে জেনেছি, এটুকুই। আসলে আমার কিছু বলার নেই। আর জবাবও তো পাইনি ইন্ডিয়া থেকে, যদি একটু বলতেন যে সেই বিষয়ে। জবাব তো পাইনি, এটা আপনারা জানেনই। গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। তার অভিযোগ, আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের প্রত্যাশার ব্যত্যয় ঘটিয়েছে সরকার। মুদ্রণ ব্যবসার সাথে শেখ হাসিনার ঘনিষ্ঠজনেরা জড়িত আছেন অভিযোগ করে রিজভী বলেন, নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য দায় এড়ানো মন্তব্য। এছাড়াও যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের বিচার এবং শেখ হাসিনার দোসরদের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন করে শহীদদের নামে করার আহ্বান জানান তিনি। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। রাজউক থেকে প্লট গ্রহণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। একই সাথে তিনি জানান, ওয়াসার নিয়োগে নিয়মভঙ্গের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান সহ 10 জন এবং অর্থ আত্মসাতের অভিযোগে এস আলমের 2 ছেলে সহ 54 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে 60 কাঠার প্লট পরিবারের নামে বরাদ্দ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের অনুসন্ধান দল এ নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে যে বিষয়গুলো নিয়ে কাজ করছে। বিশেষ করে রাজউকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো। এছাড়া ইসলামী ব্যাংক জুবিলি রোড শাখা চট্টগ্রাম থেকে 993 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের 2 ছেলে সহ 54 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। আর দিনাজপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী, আহসানুল আলম সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালক,
সহ 54 জন কর্মকর্তা, ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য সহ বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসলিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এছাড়া ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানের জ্ঞাত আয় বহির্ভূত 7 কোটি 73 লাখ টাকার সম্পদ অর্জন ও 466 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের দায়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন। সাদেক খানের স্ত্রী ফেরদৌসী খানের 151টি ব্যাংক হিসাব ও 5 কোটি 98 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 72 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের সত্যতাও মিলেছে দুদকের অনুসন্ধানে। ফাহিম সাদেক খানের 70টি ব্যাংক হিসাবে 36 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার 7 দফা দাবি অন্তর্ভুক্ত করে 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। আজ রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে লিফলেট বিতরণকালে এসব দাবি জানান সংগঠন দুটির নেতারা। শুধুমাত্র ফ্যাসিস্ট সরকারের বিদায় নয়, গত 53 বছরের শোষণ, বৈষম্যমূলক রাজনৈতিক ব্যবস্থা বিলোপের লক্ষ্যেই মূলত 24-এর অভ্যুত্থান সংগঠিত হয়েছে বলে উল্লেখ করেন তারা। বিস্তারিত জোনায়েদ আল হাবিবের রিপোর্টে। সংবিধান বাতিল, গণপরিষদ নির্বাচন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সহ 7 দফা দাবিতে জনমত গঠনের লক্ষ্যে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার দুপুরে নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান সংবিধানে স্থান দেওয়ার দাবি জানান। সংবিধানের কোন একটা জায়গায় লিপিবদ্ধ থাকুক, তাহলে 71 যেমন আমাদের শেকড় হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে, 24ও আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে। ছাত্র জনতার 7 দফা দাবি অন্তর্ভুক্ত করে 15 জানুয়ারির মধ্যে ডিক্লারেশন অব জুলাই রেভলিউশন ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা শহরের টাউন হল মাঠে জনসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যারা এই ফেসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রেখেছিল, তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, 15 জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। এদিকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে জনমত গঠনে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও যাত্রাবাড়ি এলাকায় লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় তারা বলেন, জুলাই অভ্যুত্থানের প্রেরণায় মানুষকে উজ্জীবিত করতেই মূলত তারা এ লিফলেট বিতরণ করছেন। বাংলাদেশ পুনর্গঠনের জন্য সকলকেই আগায় আসতে হবে এবং এই আগায় আসার মুহূর্তে যদি কোনো ধরনের বাধা বিপত্তি তৈরি হয় সেগুলো আমরা আলোচনার টেবিলে সমাধান করতে পারি এবং এগুলো নিয়ে জাতীয় ঐক্যমত্যের জায়গা থেকে কোনো ধরনের বড় বিভক্তি তৈরি করার কোনো সুযোগ নেই। জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনি ও দোসরদের বিচার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ সহ 7 দফা যৌক্তিক দাবি অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্র ঘোষণার জন্য এরই মধ্যে সরকারকে 15 জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনটির নেতারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় 4,246 কোটি 72 লাখ টাকার 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর ভেতরে সরকারি অর্থায়ন 3,632 কোটি 1 লাখ টাকা, প্রকল্প ঋণ 205 কোটি 79 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 408 কোটি 92 লাখ টাকা। একনেকের চেয়ারপারসন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আজ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। একনেক সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদেরকে ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পরই যাচাই বাছাই করে নতুন প্রকল্প নিচ্ছে। মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণে আসেনি স্বীকার করে উপদেষ্টা বলেন, রেমিটেন্সের প্রবৃদ্ধি বাড়ছে, ফলে তা অর্থনীতির গতিকেও বাড়াবে।
পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নিরপরাধ সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরি হারানো সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকারের আহ্বানে শহীদ মিনার এলাকায় জড়ো হয় বিডিআর পরিবারের সদস্য সহ কয়েক হাজার ছাত্র জনতা। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করে তারা। শাহবাগ থানার সামনে পদযাত্রা থামিয়ে দিলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের স্মারকলিপি দেয় 9 সদস্যের প্রতিনিধি দল। স্মারকলিপিতে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত পুনঃতদন্ত কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আগামীকাল কোর্টে শুনানি আছে। আমরা চাই সেখানে ন্যায় বিচারের প্রতিফলন দেখতে। যদি ন্যায় বিচারের প্রতিফলন সেখানে আমরা না দেখতে পাই, তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। দর্শক, এই বিষয়ে আরও জানতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা তার সাথে সরাসরি যোগাযোগ করছি। প্রিন্স, বিডিআর সদস্যরা কি এখনো শহীদ মিনারে অবস্থান করছেন? আমাদেরকে জানাবেন। হ্যাঁ নাহিদ, বিডিআরের সদস্যরা এখনও শহীদ মিনারে অবস্থান করছেন। তাদের পরিবারের সদস্যরাও শহীদ মিনারে এসেছেন। তারা সন্ধ্যায় তারা জানিয়েছিলেন যে আগামীকালকে শুনানি আছে, সেখানে যদি কোনো ধরনের তাদের পক্ষে যদি কোনো বার্তা না আসে, সেক্ষেত্রে তারা ব্লকেড শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করবেন, সেটি তারা বলছিলেন। তো এখনও দেখতে পাচ্ছি যে শত শত বিডিআর পরিবারের সদস্যরা এবং বিডিআরের সদস্যরাও কিন্তু তারাও এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ ঢাকার বাইরে থেকে এসেছেন এখানে। এবং তারা বলছেন যে বিডিআর যে সংস্কার কমিশন রয়েছে, সে কমিশন এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি যে তাদের চাকরিতে পুনর্বহাল, তাদের যে ঘটনাগুলো তদন্ত, সেগুলো এখনও শেষ হয়নি। তো সব কিছু মিলিয়ে কিন্তু তারা 7 দফা দাবি নিয়ে তারা মূলত আজকে সেই প্রধান উপদেষ্টার বাসভবনে তারা গিয়েছিলেন বিকেলবেলা, কিন্তু সেখান থেকে কোনো বার্তা আসেনি। উপদেষ্টা ছিলেন না, সেই বিষয়ে তারা জানিয়েছিলেন যে উপদেষ্টাকে না পেয়ে সেখান থেকে ফিরে আসেন তারা। তারপর তারা জানিয়েছেন যে আগামীকালকে তারা যদি সঠিক বার্তা না পায়, সেক্ষেত্রে তারা শাহবাগ ব্লকেড কর্মসূচি তারা পালন করবেন। তো আজকে তারা এখনও সেই শহীদ মিনারে আছেন। শাহবাগ থেকে সন্ধ্যায় এখানে শহীদ মিনারে মুভ করেন তারা। তো সেখানে দূর দূরান্ত থেকে এসেছেন, সবাই পরিবার নিয়ে কেউ এসেছেন। তারাও সকল সদস্যরা কিন্তু মূলত সেই শাহবাগে সেই এখন শহীদ মিনারে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সামনে তারা বসে আছেন। 8টার সময় আবার তারা জানিয়েছেন যে কিছু ঘোষণা তারা পত্র তারা পেশ করবেন সেখানে। তারা যেটি বলছেন যে 834 জন বিডিআরের সদস্যরা কিন্তু এখনও কারাবন্দী আছেন, সেগুলো এখনও মুক্তি তারা পাচ্ছেন না। তো তাদের মামলাগুলো এখনও চলছে এবং তারা যে ক্ষতিপূরণের কথা বলছিলেন, যে ক্ষতিপূরণের বিষয়গুলো, সেগুলো কিন্তু এখনও সরকার সেগুলো এখনও কার্যক্রম শুরু করেনি। তো সব কিছু মিলিয়ে কিন্তু তারা সারা রাত অবস্থান করবেন এখানে, এবং যতদিন তারা রায় না পাবেন, সঠিক বিচার না পাবেন, ততদিন পর্যন্ত তারা মূলত এই অবস্থান কর্মসূচি পালন করবেন, সেটি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ। আমরা জানছিলাম বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচির খবর। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশে চালের কোনো সংকট নেই, তবে মজুতদারির কারণে দাম বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। একই সাথে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাগর চুরির খেসারত মানুষকে দিতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি বলেন, 16 বছরের ক্ষতি পুষিয়ে নিতে শিল্প খাতে বিদ্যুৎ এবং গ্যাসের দাম বৃদ্ধি এবং বিভিন্ন খাতে কর বাড়ানো হয়েছে। রাজধানীতে পৃথক 2টি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেজবা হাসানের রিপোর্ট। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর নানামুখ উদ্যোগ নেওয়া হলেও বাজার নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। এমনকি ভরা মৌসুমেও অস্থির হয়ে উঠেছে চালের বাজার। গত 5 মাসে কয়েক দফায় 10 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম।
ভরা মৌসুমেও বাজারের এই অস্থিরতার কোনো যৌক্তিক কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি বলেন, মূল্য বৃদ্ধির কারণ খোঁজার চেষ্টা করছে সরকার। বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। এদিকে আন্তর্জাতিক গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মালিকরা বলেন, অযৌক্তিকভাবে শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। কোনো রকম আলোচনা ছাড়াই সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তারা। আমাদের কাছে আসলে এখনো 70 টাকা বা 75 টাকা পার ইউনিট পড়বে, এটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। তবে স্বৈরাচার সরকারের নৈরাজ্যের খেসারত সবাইকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেন শেখ বশিরউদ্দিন। অর্থনৈতিক যে নৈরাজ্য হয়েছে, 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। এই যারা পাচার করেছে, যারা এই অন্যায়গুলো করেছে, এই সাগর পরিমাণ যে অন্যায় করেছে, আজকে আমাদের সকলকে এর ভার বইতে হচ্ছে। এ সময় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর না হয়ে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়ার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। আমি আপনাদেরকে সমীরবদ্ধভাবে মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। চালের বাজারে সিন্ডিকেট ভাঙতে মজুদ বিরোধী সব আইন প্রয়োগ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরের সচিবালয়ে কথা বলেন তিনি। বর্তমানে 12 লাখ টনেরও বেশি চাল গমের মজুদ আছে, তাই দাম বাড়ারও কারণ দেখছেন না। জনপ্রশাসনে অস্থিরতা, দাবি দেওয়া আদায়ের চাপ সহ নানা কারণে দায়িত্ব নেবার 5 মাসে অন্তর্বর্তী সরকারের জন্য পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও সংকট মোকাবেলায় প্রস্তুতি আছে বলে আশ্বস্ত করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকনউদ্দিন। আমনের ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম। টিসিবির হিসেবেই শেষ এক সপ্তাহে কেজিতে চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। সেপ্টেম্বরের বন্যা দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা বলেন, চালের মজুদ আরও বাড়াতে আমদানিতে জোর দিয়েছে সরকার। সরকারিভাবে যেটুকু আমদানি করার কথা, আমরা বাই দিস টাইম 2.5 লক্ষ মেট্রিক টন হচ্ছে আপনার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র মাধ্যমে, এবং 1 লাখ টন বার্মা থেকে G2G ভিত্তির মাধ্যমে এটা কনফার্ম হয়ে গেছে। আর 50,000 টন পাকিস্তান থেকে আমাদের আলোচনা কনক্লুড হয়েছে, যে 2.5 লক্ষ টন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে করা হয়েছে, সবটাই ভারত থেকে। ডলার সংকটে চাল আমদানিতে এলসি খুলতে কিছুটা সমস্যা হলেও বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিচ্ছে বলে জানান খাদ্য উপদেষ্টা। বলেন, কড়া নির্দেশ দেয়া হয়েছে মজুতদারদের সিন্ডিকেট ভাঙতেও। মজুদ বিরোধী যত আইন আছে এগুলি যাতে প্রয়োগ করা হয় তার জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের 5 মাসে বিধ্বস্ত প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে বলে জানান খাদ্য উপদেষ্টা। মনে করেন, 15 বছরের দলীয়করণ জনপ্রশাসনে অস্থিরতার অন্যতম কারণ। আসলে গত 15-16 বছরে আমরা একটা সিস্টেমটাকে, টোটাল সিস্টেমটাকে এমন একটা রন্ধ্রে রন্ধ্রে দলীয়করণের একটা ছাপ পড়ে গেছে। অনেকেই আছেন সুবিধা বঞ্চিত, তাদেরকে এই সরকার পদোন্নতি দিয়েছে, সাবেক বাকিয়া বেতন ভাতা সহ অনেক কিছু দিয়েছে, আরও কিছু নিষ্পত্তির অপেক্ষায় আছে। কিছুটা গভর্নমেন্ট চালানো একটা চ্যালেঞ্জিং ব্যাপার। বিভিন্ন সময় বিভিন্ন সংকট আসবে, এই সংকটকে মোকাবিলা করার জন্য আমরা তৈরি আছি। দেখা যাক। দাবি করলেই মানা হবে এমন অবস্থায় সরকার নেই বলেও জানান আলী ইমাম মজুমদার। কেউ কেউ এটা সুযোগটা নিতে চাচ্ছেন, কিন্তু এখন কিন্তু প্রথম থেকে যেরকম ভাবে হতো এখন কিন্তু ঢালাভাবে মানা হচ্ছে না। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত ঘেঁষে ভারতের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে টানা 2 দিনের উত্তেজনার পর অবশেষে নির্মাণ কাজ বন্ধ করেছে বিএসএফ। দুপুরে বিজিবি এবং বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে উভয় পক্ষের এই সমঝোতা হয়। চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বৈঠক শেষে জানান, শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের চৌকা সীমান্ত এলাকায় 5 থেকে 6 মাস আগে কাঁচা রাস্তা নির্মাণের পর সম্প্রতি কাটা তারের বেড়া নির্মাণ কাজ শুরু করে বিএসএফ। এ নিয়ে গত 2 দিন বিজিবি এবং বিএসএফ এর মধ্যে 2 দফা পতাকা বৈঠক হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি এই দুই বাহিনী। বুধবার উভয় বাহিনী ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বেড়া নির্মাণ কাজ বন্ধ থাকবে বলে সমঝোতা হয়েছে। গত 6 জানুয়ারি সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর সদস্যদের পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তের জনসাধারণও জড়ো হয়। এতে উত্তেজনা আরও বেড়ে যায়। ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি
এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না। এই এলাকায় যে একটা উত্তেজনা বিরাজ করছে, তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই বিজিবি সীমান্তে অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করছে। আমাদের টহল জোরদার করা আছে, আমাদের যথেষ্ট জনবল আছে। আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি, এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপত্তা। সারা দেশে আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা আরও কমবে, ফলে বাড়বে শীতের তীব্রতা। এছাড়া মাঝারি থেকে ঘন কুয়াশাও পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে, বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। দেশের অধিকাংশ জায়গাতেই ঘন কুয়াশা থাকবে। আজ আবারও মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায়। চারদিকে ঢাকা পড়েছে কুয়াশার চাদরে। বাতাস ঠান্ডা, সূর্য উঠতেছে না, কাম কাজে যাওয়া যায় না। এই অঞ্চলে যে এতটা ঠান্ডা পড়তেছে, যাতে বাচ্চারাও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। এটি যশোরে রেকর্ড করা হয়েছে। কিছু কিছু জায়গাতে মেঘ এবং ঘন কুয়াশা, এই দুয়ে মিলে দেশে তেমনভাবে সূর্যের দেখা মিলেনি। ফলে মানুষকে একটা দীর্ঘ সময় অল্প তাপমাত্রার মধ্যে অবস্থান করতে হওয়ার কারণে মানুষের মধ্যে শীতের যে অনুভূতি, সেই শীতের অনুভূতির তীব্রতাটা বেশি ছিল। আগামীকাল এবং পরশুদিন, এই 2 দিনের মধ্যে দেশের উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিমাঞ্চলের কিছু কিছু জায়গাতে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এটি ক্ষণস্থায়ীভাবে 1 থেকে 2 দিন। দাবি আদায় রাজপথ দখল করে জনভোগান্তি সৃষ্টি না করে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, রাজপথ দখলের কারণে ঢাকা শহরের ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়। বিশেষ করে মিরপুর এয়ারপোর্ট রোড এবং রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়। তিনি বলেন, 5 আগস্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিল, তবে সেগুলো থেকে উত্তরের চেষ্টা চলছে। গত 15 বছরের আচরণ থেকে পুলিশ বের হতে চায় উল্লেখ করে তিনি বলেন, একসাথে 40,000 পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয়। ছিনতাই রোধে ডিএমপি কাজ করছে বলেও জানান ডিএমপি কমিশনার। রাস্তা যদি বন্ধ হয়ে যায়, পুরো শহর অচল হয়ে যায়। আমরা এই সমস্যা প্রতিনিয়ত ফেস করছি, সম্মুখীন হচ্ছি। তাই আমার অনুরোধ, আপনারা দাবি দেওয়ার ব্যাপারে খোলা মাঠ, অডিটোরিয়াম, সভাস্থল বেছে নিন এবং যথাযথ কর্তৃপক্ষকে সেখানে ডেকে টেবিলে সমস্যার সমাধানের চেষ্টা করুন। পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কর্মবিরতি পালনকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন বলেন, জরুরি পরিষেবা হিসেবে পরিবহন, বিদ্যুৎ, চিকিৎসা, পরীক্ষা, পানি এবং নিরাপত্তা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতির আওতার বাইরে রাখা হয়েছিল। তাছাড়া বাকি সব কর্মকর্তা কর্মচারী পূর্ণ কর্মবিরতি পালন করেছে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।